প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি কি করতে গিয়ে কি হয়ে গেল? ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপির বিরাট ষড়যন্ত্র ব্যর্থ। বিএনপি একটা ধরা খেল। দর্শক, দিন শেষে স্নিগ্ধ যখন আপনার বিএনপিতে যোগ দিলেন, এমনকি এমনি এমনি যোগ দেন নাই ভাই, এরকম যোগ দিলে তো বহুত জনে আসলে বিএনপিতে চলে আসবে, ডাইরেক্ট এমপি টিকেট, আর কোনো কথা নাই। শেখ হাসিনা নিজেও কিন্তু বসে নেই। তিনি গণমাধ্যমে বলছেন যে গণঅভ্যুত্থানের প্রাণহানির ঘটনায় তিনি দোষ স্বীকার করছেন। তার মাথা তারই ব্যথা, সবচেয়ে বড় মাথা ব্যথা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। হ্যাঁ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো 1 নম্বর আসামি। তার চোখে ওই যে শেখ হাসিনার চোখে 1 নম্বর আসামি না? গত 1.5 বছরে যত অডিও কল ফাঁস হয়েছে, উনি দেশ নিয়ে কোনো কথা বলছে, উনার ভুল নিয়ে কোনো কথা বলছে, উনার মধ্যে কোনো অনুশোচনা ছিল? কিচ্ছু ছিল না। এবং কোনো পথও দেখায় নাই উনার কর্মীদেরকে, শুধু বলছে ওরে মার, ওরে ধর, ওর লিস্ট আমার কাছে পাঠা, আমি দেখে নেবো। আমি দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি কি করতে গিয়ে কি হয়ে গেল? ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপির বিরাট ষড়যন্ত্র ব্যর্থ। বিএনপি একটা ধরা খেল। দর্শক, বিবিসি বাংলার একটা রিপোর্টে চমৎকার কিছু তথ্য উঠে এসেছে। আসলে বিএনপি যে প্রার্থী তালিকা, এটা স্বাভাবিক কোনো রাজনীতি ছিল না। বিএনপি আসলে নির্বাচন চায় না, ওটা ছিল সরকারের বিরুদ্ধে বিএনপির কৌশলগত রাজনীতির অংশ। বিবিসির রিপোর্টে এটাই উঠে এসেছে। শিরোনাম: বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে কৌশল? এর মানে প্রার্থী তালিকা এটা বিএনপির ফেয়ার পলিটিক্স না, এটা কৌশল। অতএব যারা প্রার্থী তালিকা স্থান পেয়েছেন তারা বলির পাঠা হতে পারেন, তাদের কপালে বিপদ আছে, তাদের টাকা পয়সা সব ফুরিয়ে যাবে, লোক পালতে যে দেউলিয়া হয়ে যাবেন, এবং টাকা পয়সার চাহিদা মেটাতে যে চাঁদাবাজি করতে যে অনেকে চাঁদাবাজির খাতায় নতুনভাবে নাম লেখাবেন, আর বেশিরভাগের নাম পুরাতনভাবে আছে। তো এটা ধরা পড়েছে যে এটা একটা কৌশল। কারণ সহজভাবে বুঝেন যে এত আগে ভাগে প্রার্থী ঘোষণা করার কথা না। বড় দলগুলো সাধারণত প্রার্থী ঘোষণা করে নির্বাচনের আগ মুহূর্তে, ইতিহাস এটাই বলে। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় দেখিয়েছে, আপনারা যারা দেখেছেন, যে বড় দলগুলো নির্বাচনের অল্প কয়েকদিন আগে বা তফসিলের অল্প কয়েকদিন আগে বা তফসিলের পর প্রার্থী ঘোষণা করে সংবাদ সম্মেলন করে। ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে ঠাকুরগাঁও 1 বা ঠাকুরগাঁও 2, আমার খেয়াল নাই, যে আমি নিজে, ঠিক ওই রকম ওবায়দুল কাদের বলেছিলেন যে নোয়াখালী অমুক, আমি নিজে। তো এই যে আমি নিজে ওবায়দুল কাদের বলেছিলেন, তিনি কিন্তু নির্বাচনে এত আগে বলেন নাই, নির্বাচন অল্প আগে বলেছিলেন। কিন্তু এখন নির্বাচনের অনেক আগেই এই প্রার্থী ঘোষণা করেছে। এতে বিএনপির অনেক নেগেটিভ দিক আছে। যেমন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন এই প্রার্থী চেঞ্জ করার দাবিতে লাগাতার আন্দোলন করছে, হরতাল অবরোধের মতো করছে, আগুন জ্বালাচ্ছে, এবং বিদ্রোহী প্রার্থীরা এখন ষড়যন্ত্র করার সুযোগ পাবে, এবং বিদ্রোহী যারা নমিনেশন পায়নি, তারা নমিনেশন যারা পেয়েছে তাদেরকে গুলি করার সুযোগ পাবে, গুলি করার পরিকল্পনা করার সুযোগ পাবে, অথবা অনেকে নতুন দলে ফেরার জন্য দর কষাকষি আলাপ আলোচনা করতে পারবে, অথবা বিদ্রোহী হয়ে নির্বাচন করবে, এই প্রস্তুতি নিতে পারবে। তো এতে তো বিএনপির জন্য একটা ডিজাস্টার। তারপর বিএনপি কে জানতো না? জানতো। পিনাকি ভট্টাচার্য বলেছেন যে বিএনপি, বা দেখিয়েছেন যে বিএনপি 50টা সিট কমপক্ষে এই আগেভাগে প্রার্থী ঘোষণা বা ভুল প্রার্থী ঘোষণার কারণে হারিয়েছে। এর মানে হারু পার্টি হারার আগে হারছে, হারার আগে, পরাজিত হওয়ার আগে এরকম পদে পদে ভুল করে। আর যারা জিতবে তারা জেতার আগে অতীতে ভুল করলো, এবার ভুল করেন, এবার যা করে সব ব্যাটে বলে মিলে যায়, বিষয়টা এরকম। তো এই জায়গায় এই প্রার্থী তালিকা, এটা আসলে বিএনপি স্বাভাবিক রাজনীতি না। স্বাভাবিক রাজনীতিতে এত আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করা এটা লাভজনক বা ভালো কোনো পলিটিক্স না। তাহলে কেন প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এটাই বিবিসি বাংলা রিপোর্টে উঠে এসেছে, যেটা আমরা এখন বিশ্লেষণ করব। রাজনীতিকে নির্বাচনমুখী করার একটি কৌশল থেকে বিএনপি সম্প্রতি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এর কিছুদিন আগেও সংস্কার এর বাস্তবায়ন কিভাবে, এসব নীতিগত আলাপ জড়ালো ছিল। এরপর তাতে অনেকটাই ভাটা পড়েছে। এর মানে কিসের সংস্কার? সংস্কার সব বাদ দাও, নির্বাচন নির্বাচন নির্বাচন। বিএনপি এই ধান্দায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু আসলে কি হয়েছে? আসলে হয়েছে বিএনপি 2 গ্রুপে গোলাগুলি। আসলে হয়েছে গণভোটের দাবি আরো জোরালো হচ্ছে। আসলে হচ্ছে সংস্কারের পক্ষে জনমত আরো তীব্র হচ্ছে। বিএনপির 2 গ্রুপে কোন্দল আরো বাড়ছে। বুঝতে পারছেন বিএনপি কি করতে যে কি হয়ে গেল? তিনি নিজের ঘাড়ে আর দোষটা নিচ্ছেন না, বলছেন যে তিনি কোনো নির্দেশ দেননি, আদেশ দেননি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরা এই ঘটনাটা ঘটেছে। এইভাবেই তিনি এক ধরনের পরোক্ষভাবে দোষ স্বীকার করছেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন শেখ হাসিনা, এমনটা দাবি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের।
রাজনৈতিক নেতৃত্বও দায়ী। বাংলাদেশ ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা শিরোনামে প্রতিবেদনে বলা হচ্ছে, গণবিক্ষোভের জেরে ক্ষমতা হারানোর 15 মাস পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন তিনি। কিন্তু এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এখন দোষ স্বীকার করার জন্য কি তিনি ছাড় পাবেন না? তিনি তো বিচারের মুখোমুখি হননি। সুতরাং এই দোষ স্বীকারটা হয়তো রাজনৈতিকভাবে অনেকে বলতে পারে যে না, তিনি তো দোষ স্বীকার করছেন, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুল হয়েছে, এরকম তো হতেই পারে, এই জন্য শেখ হাসিনা তো বলেননি যে তোমরা করো, বরং মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুল করেছে এটা তিনি বলতে চাচ্ছেন। গত বছরের 5ই আগস্ট ঢাকা ছেড়ে দিল্লিতে চলে যান, সেই থেকে ভারতে অজ্ঞাতবাসে রয়েছেন তিনি। সেখান থেকে চলতি সপ্তাহের ইমেলে 3 সংবাদ মাধ্যম রয়টার্স, এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন পর্বে বিপুল প্রাণহানির দায় চাপিয়েছিলেন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর। নাম প্রকাশ না করে অভিযোগের আঙুল তুলেছিলেন বিদেশি চক্রান্ত এবং আন্দোলনকারীদের একাংশের দিকেও। কিন্তু বৃহস্পতিবার সুর বদলে রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও কবুল করেছেন, অর্থাৎ রাজনৈতিকভাবেও এটা ভুল হয়েছে, এটা তিনি বলতে আছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে, আপনি কি রাষ্ট্র কর্তৃক সংগঠিত হিংসার জন্য দায় স্বীকার করেন? জবাবে তিনি বলেন, দেশের নেত্রী হিসাবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি। হত্যাকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিশানা করে তিনি বলেন, আমি নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম। এই অভিযোগ মৌলিকভাবে ভুল। প্রাণহানি বা আইন শৃঙ্খলার আরো অবনতির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে 1400 নিহত হয়েছে। আসলে তিনি এড়িয়ে গেছেন, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী এবং তাদের হয়তো নির্দেশনায় ভুল ছিল, আংশিক স্বীকার করছে। রাজনীতি তো ফুল অ্যান্ড ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, এটা কিন্তু ফাইনাল খেলা চলতেছে এখন। আর এই ফাইনাল খেলাটা আরেকটু পরে হইলে ভালো হইতো, কিন্তু আগে চলে আসছে কেন জানেন? জামাতে ইসলামের কারণে। জামাতে ইসলাম আজ থেকে আরো 6-7 মাস আগে ওনাদের কে কে নির্বাচন করবে তাদেরকে ইশারায় ওনারা পুরা বাংলাদেশে নামায় দিছে এবং তারা তাদের কর্ম চালিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় এবং এটা নিয়ে অনেক টক শো চলে, আমরা অনেকবার আলাপ করছি। এখন দেখেন জামাত যেখানে 6-7 মাস আগে ঘোষণা দিয়ে দিল তাদের পক্ষ হয়ে কারা নির্বাচন করবে, সেটা নিয়ে কিন্তু কোন রকম গন্ডগোল হয়েছে কোথাও দেখছেন? বা কেউ কি বলছে যে ভাই আমারে দিলেন না কেন, ওনারা কেন দিলেন? এইসব ব্যাপার নিয়ে কোন রকম কোনো অঘটন কোথাও ঘটছে না, ঘটে নাই। অথচ ওনারা 300 আসনই প্রার্থী দিয়ে রাখছে। কিন্তু এই প্রার্থী দেওয়াটা কিন্তু কোনো অফিসিয়াল প্রার্থী ঘোষণা না, কিন্তু কোনো অফিসিয়াল ভাবে ওনারা দেয় নাই। ওনারা কি এরকম কোনো কথা বলছে কখনো মিডিয়ার সামনে যে এই যে আমাদের প্রার্থীর নাম কোথায় কাকে আমরা দিছি? এরকম কোনো দৃশ্য দেখছেন আপনারা? দেখেন নাই। কিন্তু ওনারা যে দিয়ে দিল আর আমরা দিতে পারলাম না, মানে আমি একটা বড় দল, আমি দিতে পারলাম না, আমি কি পিছিয়ে গেলাম? ওই চিন্তা ভাবনা থেকেই দেখেন নির্বাচনের 3 মাসেরও বেশি টাইম বাকি আছে। 3 মাস আগে মানে 90 দিনেরও বেশি সময় আপনার হাতে আছে। আপনি এখনই ঘোষণা করে দিলেন আপনার কতজন প্রার্থী কোথায় কোথায় নির্বাচন করবে। খুবই ভালো কথা যদি সবাই মাইনা নিত। এখন দেখেন ওনার দলের লোকেরাই মাইনা নিচ্ছে না ওনার প্রার্থীকে। দেখেন এক এক এলাকায় 3 থেকে 5 জন 10 জনও আছে ভাই প্রার্থী, এবং কাকে দিবেন এটা তো কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র নিশ্চয়ই বিচার আচার কইরা দিছে, এলাকার খোঁজ খবর নিয়ে দিছে, কিন্তু কি ধরনের খোঁজ খবর নিলেন? সবই তো দেখি উল্টা পাল্টা হয়ে গেল। এই যে একজন মানুষ মারা গেল গুলি খেয়ে আপনার দলের লোকের, একই দলের লোকের তো আপনারা, যদিও বলতেছেন ওই ছেলেকে আপনারা এখন চিনেন না, কিন্তু না চিনলে ভাই যাকে নমিনেশন দিলেন তার সাথে কেন সে, যাকে নমিনেশন দেওয়া হইলো চিটাগাঙ্গের কথা বলতেছি, ওনার সঙ্গে কেন উনি নির্বাচনে প্রচারণায় নামছে? ওনার ডাইনার তো উনি। হ্যাঁ ওই ছেলে মানে বাবলা, ওই বাবলার কথা বলতেছি। এই বাবলা জেল থেকে বাইরেছে ভাই এই 5ই আগস্টের আগে। বাইরে হওয়ার পর তার বিয়া শাদিও করাইছে ওই প্রার্থী যাকে নমিনেশন দিছে। ওই প্রার্থী বিয়া শাদী করায় তার পাশে রাখছে। এখন দেখেন উনি নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার উপরে গুলি হইলো, উনি পেটে গুলি খাইছে, বাইচা গেছে, কিন্তু বাবলা মইরা গেছে। আর এই বাবলাকে ওই যে 5ই আগস্টের পরে জেল থেকে বাইরেছে। এরকম ভাই হাজার হাজার বাবলা এই জেল থেকে বাইরেছে ভাই। বাংলাদেশের যত গডফাদার ছিল ভাই সব গডফাদার জেল থেকে বাইরে হয়ে গেছে 5ই আগস্টের পরে। কারণ আমরা এই দলের পক্ষে, ওই দলের উকিলরাই উনাকে বাইর করে নিয়ে চলে গেছে, বাইরে ছাইরা দিছে। বাইরে ছাইরা দেওয়ার পর ভালো হয়ে গেছে। জেলখানা তো মানুষকে ভালো করে, সে ভালো করতে পারছেন না? মোটেও না। জেলখানা মানুষকে ভালো করে না ভাই, আরো খারাপ করে দেয়। কারণ কি জানেন? সিস্টেমের কারণে। এই জেলখানা বৈশাই তো ভাই বাইরে সবকিছু চালায়, নাহলে ডন হয় কেমনে? জেলখানা বৈশাই তো কর্মকাণ্ড চালায়, নাহলে তো ডন হইতে পারে না। এই সিস্টেম এই দেশে আছে। যাই হোক ওইসব সিস্টেমের কথা বাদ দেই। এখন দেখেন এমন একটা অরাজকতা দেশের চারিদিকে, কেমন একটা দুরবস্থা। তারা ভাই অন্য কোনো দলের লোক না, শুধু নিজেরা নিজেরা কি নিয়ে আমি ক্ষমতায় যাইতে চাই। একই এলাকায় যদি আপনারা 5 জন ক্ষমতায় যাইতে চান, কি করে 5 জনে নিয়ে যাবে? ওনারা যাদেরকে নমিনেশন দিছে একবার তাকান, ওই তালিকায় দেখবেন
সবই কিন্তু ওনারা এখানে ভাই পরিবারতন্ত্র আছে, কিন্তু পরিবারের একজন ছিল মুরব্বী, উনি এখন পৃথিবীতে নাই, ওনার ছেলে অথবা ওনার ওয়াইফ অথবা ওনার অন্য কেউ ভাইগনা টাইগনা এরকমই পাচ্ছে। নতুন নেতা আসে নাই, কিন্তু ওই বংশ থেকেই নেতা আসতেছে। যার কারণে হয়েছে কি জানেন, এই মাঠ পর্যায়ে এই ক্ষোভের থেকেই ভাই ওই যে গোলাগুলি মারামারি পুরা দেশের ছায়া গেছে ভাই। আপনারা খবরগুলা শুনেন, প্রত্যেকটা চ্যানেলে যেসব নিউজ বলতেছে, এই নিউজগুলা কি বার্তা দেয় মনে হইতেছে একটা মগের মুল্লুক ভাই। হ্যাঁ, মগের মুল্লুক। আমরা কিন্তু দেখেন কত সহজে ভুইলা গেলাম। হ্যাঁ, কত সহজে ভুইলা গেলাম। এই জন্যই বলে খানদানি লোককে যদি আপনি এক গ্লাস পানি খাওয়ান, কোনো একদিন সে ওই পানির ঋণ শোধ করবে, আপনাকে কৃতজ্ঞতা জানাবে। আর 2 নম্বরই লোককে যদি আপনি রক্ত দিয়ে দেন, সেই রক্তের কথা ভুলা যাবে। হ্যাঁ ভাই, সেই রক্তের কথা ভুলা যাবে। যেভাবে আমরা ভুলা গেলাম এই জুলাই করলেনি ভুলা যাইতেছি তো আমরা। আমাদের সামনে আলোচনা অন্য কিছু, নির্বাচনের আলোচনা, এবং নির্বাচন আসার আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন মানুষের মধ্যে তো সন্দেহ ঢুকে গেছে যে এই নির্বাচন হইতে পারে না। এই নির্বাচন কি করে হবে ভাই? একটা এলাকা, একটা জেলায় তো সামলাইতে পারতেছে না। এই যে দেশে এখন যা কিছু হচ্ছে, এগুলো কি সামলাইতে পারতেছে না। এর মধ্যে আবার দেখেন কিছু আর্মি ভাইদেরকে আবার ব্যারাকে ফেরত নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেছে এটা একটু চিন্তা করে বাইর করতে হবে। কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়াতে এইসব রংবাজরা ভাই, এই যে রংবাজরা, এরা আরো সাহস পেয়ে গেছে। এরা মনে করতেছে কিচ্ছু করবে না, আমগো কিচ্ছু ছিনতে পারবে না। হ্যাঁ ভাই, দেখেন নাই থানার ওসিকে টেলিফোন কইরা কিভাবে ধমক দেয়, দেখা নেবো তোমার বাল বাচ্চা কোন দিক দিয়ে যায়, কোন স্কুলে পড়ে, সব খবর রাখি, তোমার সঙ্গে 2 মাসের মধ্যেই দেখা করুম, তোমার ঘরে ঢুইকা দেখা করুম, এরকম হুমকি দিতেছে না। এই হুমকি গুলা কি ভাই আরব থেকে আইসা বা ভিন দেশ থেকে আইসা কোনো লোক দিতেছে না, এই দেশের মানুষই দিতেছে। এই দেশে যারা রাজনীতি করে তাদের আসল চেহারা, আসল রূপটা ভাই বুঝতে পারছিল কে জানেন? শেখ হাসিনা। হ্যাঁ, বুঝতে পারছিল দেখাই ওই দমন নীতি চালাইছিল, চালাইতে এমন জায়গায় পৌঁছে গেছিল, দেশের মানুষ বুঝছেন ওই জুলুম আর নিতে পারতেছিল না। জুলুমের বিরুদ্ধে রুইখা দাঁড়াবার পর 5ই আগস্ট হয়। 5ই আগস্ট আসলে উনি পালায়া যায় এবং ওনার সাঙ্গ পাঙ্গ যা ছিল সবাই পালায়া যায়। কিন্তু যারা কর্মী তারা তো থাইকা গেছে, তারা তো এই দেশের মধ্যে আছে। তারা করছে কি জানেন? এই যে একটা বড় দল, এই বড় দলের সাথে মিশা গেছে। কারণ কি জানেন? আওয়ামী লীগ তো একটা কর্মসংস্থা কইরা দিয়ে গেছে। হ্যাঁ, চাঁদাবাজির ভিতর দিয়া একটা কর্মসংস্থা কইরা দিয়ে গেছে যে এই মানুষগুলা চাঁদা তুইলাই খাবে। ওই চাঁদার সিস্টেমটা যে চালু কইরা দিয়ে গেছিল, আর ওইখানে যাদের কর্মসংস্থান হইতো তারা তো ভাই রয়ে গেছে। তারা এখন করছে কি জানেন? ওই বড় দলের সাথে ভাগাভাগি কইরা ওই সিস্টেমটা চালু রাখছে। আগে যেখানে 20 টাকা নিত, ওইটা এখন 30 টাকা কইরা ফেলাইছে। ওইভাবেই তো চলতেছে গত 1.5 মাস। এগুলা নিয়ে তো বহু আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। কিন্তু কেন সমাধান হয় নাই? কারণ ওই যে ধরেন আমরা 30 জন একসাথে বসলাম, বসার পর অনেক আলোচনা করলাম, একটা জায়গায় আসলাম, আসার পর একটা টাইমে দেখলাম আরে ঠিক হবে না তো, এই সাইডে গেলে এটা তো ধরা খাইয়া যাইতেছি। তখন আমি বইলা দিলাম ওরা প্রতারণা করছে, ওরা সবাই প্রতারক। দেখছেন ওদের সঙ্গে বৈশাই চা বিস্কিট খাইলো 270 দিন, এখন ওদেরকেই প্রতারক বলতেছে। ওইখানে ভাই এতগুলা মানুষ প্রতারক হইতে পারে, এটা কোনো কথা? কেন প্রতারক বলে জানেন? একটাই কারণে প্রতারক বলে, কারণ জুলাই সনদপত্র ঘোষণা দেওয়া যাবে না। জুলাইকে যদি আপনি ঘোষণা দিতে যান, আইনি বৈধতা দিতে যান, স্বীকৃতি দিতে যান, তাহলে ভাই ভারত তো হাইরা যায়, ভারত হেরে যায় তো ভাই। কারণ কি জানেন? 71কে ওরা বাঁচায় রাখতে চায়। 71-এর পরে আর কোন নতুন বাংলাদেশ হইছে এরকম কোন প্রমাণ ওনারা রাখতে চায় না। এটা যদি রাখেন তাহলে ভারতের পরাজয় হয়ে যায় না। কারণ 71-এ ভারত আমাদেরকে যে সহযোগিতা করছিল, আর ওই সহযোগিতার পিছনে তাদের মূল উদ্দেশ্যটা কি, এখন তো আমরা সবাই আয়নার মতো পরিষ্কার দেখতে পাই না। কিন্তু দেখতে পাওয়ার পরও দেখেন আমাদের উপরে চাপায়া দিতেছে। কি চাপায়া দিতেছে? যে না, কোনো গণভোট হইতে পারবে না, কোনো সনদপত্র এখন হইতে পারবে না, এগুলা পরে, আগে নির্বাচন দিতে হবে। কিন্তু কিভাবে আপনারা নির্বাচন করবেন? যেসব দৃশ্য এখন দেখতে পাইতেছি, এই থেকে কি বোঝা যায় না যে আপনারা যদি নির্বাচনে হেরেও যান, সেটাও মাইনা নিবেন না। নিজেরাই মাইনে নিতেছেন না। 2 ভাই এক ভাইকে নমিনেশন দিছে, আরেক ভাই মাইনা নিতেছে না, আরেক ভাই তার দলবল নিয়ে তার উপরে হামলা করতেছে। আর জাতীয় নির্বাচনে যদি হাইরা যান, আপনারা মাইনা নিবেন না, মাইনা নিতে পারবেন না, ওই মানসিকতা আপনাদের মধ্যে নাই। কিন্তু আপনারা কারা? আপনারা হইলেন রাজনীতির সাথে জড়িত। হ্যাঁ, যারা আপনারা রাজনীতির সাথে জড়িত তারাই রক্তের কথা ভুলে গেছেন, জুলাইয়ের কথা ভুলে গেছেন। এখন নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতেছেন এবং জুলাই সনদপত্র যেন কোনোভাবেই স্বীকৃতি না পায়, ওই কারণে এই অরাজকতা তৈরি করছেন। তার অর্থ কি জানেন? আপনারা আপনাদের নিজের লিডারকেই মানেন না। হ্যাঁ ভাই, আপনাদের লিডার তো বারবার বলতেছে, বারবার বহিষ্কার করতে 7,000 8,000 পার করে ফেলাইছে। কিন্তু 5ই আগস্টের পরে আপনারা নিজেরাই মারামারি করে 160 জনের উপরে পৃথিবী থেকে চলে গেছেন এবং 60টা ধর্ষণও করছেন। ধর্ষণ মামলা আছে 60টার উপরে। আপনারা কোন পথে নামছেন জানেন? জোরজার মুল্লুকতার। হ্যাঁ, জোরজার মুল্লুকতার, ওই পথে নাইমা গেছেন। দেখেন ভাই ব্রাদার, কিছু সংখ্যক আর্মিকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পর সবাই মনে মনে ভাবতেছে এইটা কি ধরনের ঘটনা, এই টাইমে কেন নিয়ে গেল? এইটাতে তো আরো রংবাজরা বেশি সুযোগ পাওয়া যাবে। ভয়ের কোনো কারণ নাই ভাই, ভয়ের কোনো কারণ নাই। ওনাদেরকে নিয়ে গেছে বুঝছেন
ভালো করে বুঝাইবার জন্য। কি বুঝাবে? এই যে গত 1.5 বছরে যেসব লিস্ট হয়েছে এবং গত 1.5 বছরে যারা মামলা বাণিজ্য করে জেল থেকে বাইরে হয়ে গেছে, বিশেষ করে আমি ডনদের কথা বলতেছি, রংবাজদের কথা বলতেছি, লুটেরাদের কথা বলতেছি, তাদের লিস্টটা তাদেরকে বুঝাই দিবে, আর্মি ভাইদেরকে সুন্দরভাবে বুঝাই দিবে, বুঝাই দিয়া আবার নতুন ভাবে মাঠে নামাবে, খুব তাড়াতাড়ি মাঠে নামাবে। এটা বিশ্বাস রাখেন, তখন দেখবেন টানা টানা করে দিবে, আবার সবগুলোর জেলে ঢুকাবে, কেউ বাইরে থাকতে পারবেন না। 50,000-এর উপরে অ্যারেস্ট হবে, মামলা হবে, দেখবেন লক্ষ লক্ষ মামলা হবে। ওই যে শেখ হাসিনা লক্ষ লক্ষ মামলা দিয়া ফাঁসাইছিল কেন? সুন্দরভাবে দেশটা চালাইবার জন্য না, রাজত্ব করার জন্য। যদি সুন্দরভাবে দেশ চালাইতে চাইতো তাইলে কিন্তু পারতো, কারণ অনেক রংবাজকে তো সে ভিতরে ঢুকাই দিছিল। আবার সেই রংবাজ গুলাকে আমরা বাইর করছি, যার জন্য দেশে এত অস্থিরতা। শেখ হাসিনা সব কাজই খারাপ, খারাপের মধ্যে কি ভালো কাজ করে নাই? ভালো কাজের মধ্যে ছিল এই ডন গুলাকে, এই রংবাজ গুলাকে জেলখানায় ভরছিল। ওই জেলখানা থেকে বাইর করাটা খুবই বড় ভুল হয়েছে। ওই ভুলের মাসুল এখন আমরা দিতেছি, কিন্তু আর মাসুল দিতে চায় না দেশের মানুষ, কারণ দেশের মানুষ কোনো ভুল করে নাই। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বুঝাই দিছে, মানুষ দেশকে ভালোবাসে, মানুষ দেশটাকে নতুন বাংলাদেশ দেখতে চায়। এটা জনগণের মনের কথা ছিল জুলাই 5ই আগস্ট। সেই কথাটাকে কেউ এখন স্বীকার যাইতে চায় না। আপনারা স্বীকার না গেলেও কোনো কিছু করার নাই, যার যাবার সে যাবে, যার মাথা তারই ব্যথা। সবচেয়ে বড় মাথা ব্যথা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। হ্যাঁ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো 1 নম্বর আসামি। কার চোখে? ওই যে শেখ হাসিনার চোখে 1 নম্বর আসামি না? গত 1.5 বছরে যত অডিও কল ফাঁস হয়েছে, উনি দেশ নিয়ে কোনো কথা বলছে, উনার ভুল নিয়ে কোনো কথা বলছে, উনার মধ্যে কোনো অনুশোচনা ছিল? কিচ্ছু ছিল না। এবং কোনো পথও দেখায় নাই উনার কর্মীদেরকে, শুধু বলছে ওরে মার, ওরে ধর, ওর লিস্ট আমার কাছে পাঠা, আমি দেখা নেব, আমি আসলে এই ময়লা সাফ করুম, যত রকম হুমকি ধামকি, যেটা একজন নেত্রীর মুখে মানায় না। এই ব্যাপারটা আমাদের দেশের মানুষ বুঝতেছে তো ভাই, শুধু আমাদের দেশের, আপনারা ভাইবেন না, সাধারণ জনগণ বুঝতেছে। এই আওয়ামী লীগের মধ্যেও ভাই ভালো মানুষ আছে ভাই, ওনারাও বুঝতেছে। এই আওয়ামী লীগের মধ্যে ওই বুঝার মতো মানুষ আছে ভাই, নিশ্চয়ই আছে। এই বড় দলের মধ্যেও আছে ভাই, বুঝার মতো মানুষ আছে। আর কতখানি আছে সেটা নিশ্চয়ই আমরা এই নির্বাচনে দেখতে পারবো। কিন্তু নির্বাচনের আগে কিছু দাবি দাওয়া তো ছিল। আপনারা যে 270 দিন চা বিস্কিট খাইলেন, ওইটার হিসাব দিতে হবে না? ওইটার হিসাব দিতে হবে। দেখেন আজকে তো আপনারা দেখছেন জামাত ইসলামের সমাবেশ, বিরাট বড় সমাবেশ, মহা সমাবেশ। ওই সমাবেশ থেকে ওনাদের 5টা দফার দাবি কার হাতে তুলে দিছে? আমাদের ডক্টর ইউনূস স্যারের প্রতিনিধির হাতে তুলে দিছে। ওই 5টা দাবি তো মানতেই হবে। সবচেয়ে বড় দাবি, 1 নম্বর দাবি, জুলাই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।